এই মুহূর্তে সব থেকে বড় খবর যে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ এবার ইন্টারপোলে দ্বারস্থ হচ্ছে এবং যথারীতি তারা ভারতের বিপক্ষে কিছু স্টেটমেন্ট ইন্টারপোলে দেবে এবং ইন্টারপোলে গিয়ে তারা বোঝানোর চেষ্টা করবে কিভাবে ভারত অবৈধভাবে শেখ হাসিনাকে দিনের পর দিন আর তাদের দেশে স্থান দিয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় যে প্রশ্নটি ওঠে তা হলো বাংলাদেশ যখন ইন্টারপোলে যাচ্ছে ঠিক তখন ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছে? এক কথায় উত্তর যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো না। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক আদালত কিংবা ইন্টারপোল পৃথিবীর যেখানেই যাক না কেন ভারত অন্তত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে ফিরিয়ে দেবে না। উল্টে ভারত খুব সহজে প্রমাণ করে দিতে পারে এই যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সেটি অবৈধ। অন্তত 4 থেকে 5টা এমন কারণ আছে যে কারণে ভারত ইজিলি বাংলাদেশের এই ক্যাঙ্গারু কোর্টের যে বর্তমান দৈন্যদশা তা আন্তর্জাতিক স্তরের কাছে এক্সপোজড করে দিতে পারে। কিন্তু পুরো বিষয়টা নিয়ে ভারত কিন্তু ধীরে চলনীতি নিয়েছে, কারণ ভারত জানে মোহাম্মদ ইউনূস যতই তরপাক ডানা ঝাপটাক আসল ক্ষমতা কিন্তু তার কিচ্ছু নেই। ফলে ইন্টারপোলে যাওয়াটা যে আসলে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করা এবং একটি গিমিকের রাজনীতি তা কিন্তু ভারত জানে। কালকে ভারতের স্টেটমেন্ট একটু ভালো করে মনে করুন, সেখানে ভারত পরিষ্কার বলেছিল বাংলাদেশের সব পক্ষের সঙ্গে ভারত কথা বলবে এবং বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক তারা ভালো রাখবে। এই যে সব পক্ষের কথা ভারত বলতে চাইছে সেই পক্ষের মধ্যে তো আওয়ামী লীগও পড়ে। আমরা এটা কেন ভাবছি শুধুমাত্র সরকার পক্ষের কথা ভারত বলেছে? সরকার পক্ষের পাশাপাশি বিরোধী পক্ষ কিংবা যে দল বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে বিরাজমান তাদের সঙ্গেও ভারত কথা বলতে পারে। ফলে অটোমেটিকলি ভারত বুঝিয়ে দিয়েছে যে শেখ হাসিনা ইস্যু কোনো অবস্থাতেই ভারত হালকাভাবে তো নিচ্ছেই না, উল্টে পুরো প্রক্রিয়াতে মোহাম্মদ ইউনূসের এই সরকারকে গুরুত্বই দিতে নারাজ ভারত। এবার ভারত কিভাবে প্রমাণ করতে পারে যে আন্তর্জাতিক আদালতে যেভাবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তা পুরোটাই অবৈধ? দেখুন, স্টেপ বাই স্টেপ আমি আপনাকে যুক্তি দিয়ে কিছু কথা বলছি। আপনাদের কমেন্টে আপনারা অনেকেই তো বাংলাদেশ থেকে কমেন্ট করেন, কিন্তু আমার মনে হয় অকারণে আমাকে গালাগালি না দিয়ে যুক্তিগুলোকে খণ্ডন করার চেষ্টা করুন। প্রথমত, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল 1973 সালে এবং 2008 সালে সেটিকে ফের একবার সংশোধন করা হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন। এই আন্তর্জাতিক আদালত কেন তৈরি করা হয়েছিল? তৈরি করা হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধ সে সময় যারা অপরাধ করেছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। 1971 সালে মার্চ মাস থেকে ডিসেম্বর অবধি যেভাবে বাংলাদেশের গণহত্যা হয়েছিল তার শাস্তির জন্যই কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট তৈরি হয়। 2008 সালে যখন এটিকে সংশোধিত করা হয়েছিল তখনও কিন্তু লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধ অপরাধীদের বিচার কিন্তু এই ট্রাইব্যুনাল কোর্টে হবে। 2024 সালে 5ই আগস্টের পর এই আইনকে ফের একবার সংশোধন করা হয়। কিন্তু প্রশ্ন ওঠে, যে দেশে আইনসভাই ছিল না, আইনসভাই অচল, সেই দেশে কোন অধিকারে একটি আইনকে সংশোধন করা হলো? অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকার 2024-এ 5ই আগস্টের পর যখন আন্তর্জাতিক আইন সংশোধন করেন সেই আইন সংশোধনের বৈধতা কিন্তু এই সরকারের কাছে ছিল না। ফলে সংবিধানের বাইরে বেরিয়ে মোহাম্মদ ইউনূস সরকার এটি করেছেন। ফলে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত বাংলাদেশের সংবিধান সম্মত আদালত নয় এবং এর বিচারের আলটিমেটলি আন্তর্জাতিক স্তরে কোনো দাম নেই। পাশাপাশি বাংলাদেশের সংবিধান যদি দেখেন দেখবেন 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতেও পারে না। কিন্তু যেভাবে সে সময় আইনসভা ভেঙে দেওয়া হয়েছিল সেটাই তো বেআইনি। অর্থাৎ রাষ্ট্রপতি আইনসভাকে ভেঙে দেন, আইনসভা ছাড়াই একটা দেশের একটা নির্দিষ্ট আইন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন তার সংশোধন হয়ে যায় এবং সেখানেই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ পুরো বিষয়টাই কিন্তু ভুলে ভরা একটি বিষয়। কিছুটা জোর করে উতরে যাওয়ার একটা চেষ্টা মোহাম্মদ ইউনূস করেছিলেন, কিন্তু তার সরকারি কিংবা সাংবিধানিক কিংবা আন্তর্জাতিক স্তরে কোনো বৈধতাই নেই তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আজকে মোহাম্মদ ইউনূসের ভুল পদক্ষেপেই। পাশাপাশি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের বিচারক নিয়োগের প্রক্রিয়াটি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে 2024-এর 10ই আগস্টের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আরো 5 জন বিচারপতি ছাত্রদের হুঁশিয়ারির কাছে মাথা নত করে পদত্যাগ করেন, না হলে প্রাণে তারা মারা যেতেন। এবং ছাত্ররা যেভাবে
বিদ্রোহ ঘোষণা করে সুপ্রিম কোর্টকে ঘেরাও করেছিল, কিছুটা তার ভয়ে কিন্তু পদত্যাগ করে দেয়। এইবার এই মুহূর্তে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেভাবে বিচারপতি নিয়োগ করেছে, সেই বিচারপতি নিয়োগও যে সুপ্রিম কোর্টে জুডিশিয়ারি কমিশন মারফত হয়েছে সেটাও নয়। এখানে বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে গোলাম মর্তুজা মজুমদারকে, যিনি আবার জেলা আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি। অর্থাৎ এই গোলাম মর্তুজা মজুমদার, না তার আছে সুপ্রিম কোর্টে বিচারপতি পদ সামলানোর অভিজ্ঞতা, না আছে হাইকোর্টে বিচারপতি পদ সামলানোর অভিজ্ঞতা। মামুলি জেলা আদালতের এক বিচারককে মোহাম্মদ ইউনূস সরকার মাথার উপরে বসিয়ে দেন। এমনকি 6 দিনের মধ্যে যখন শেখ হাসিনার মামলা শোনা হবে ঘোষণা করা হয়েছিল, তারপরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট তার চেয়ারম্যানও করে দেওয়া হয়েছিল এই গোলাম মর্তুজাকে। পরবর্তীকালে জামাত ইসলামী, বাংলাদেশের জামাত ইসলামী 1 বছরের অভিজ্ঞতা আছে এই রকম অন্তত 22 জন বিচারপতিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতি করে দেয়, যা কোনোভাবেই সংবিধান সম্মত নয়। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে বিচারপতি নিয়োগেও কিন্তু মোহাম্মদ ইউনূস নিয়ম মানেননি। এই 22 জনের মধ্যে একজনের নাম আবার সৈফুল আলম। যারা বাংলাদেশ থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমি ভুল বললে। সৈফুল আলম আবার বিএনপির অন্যতম সদস্য এবং বিএনপি ঘনিষ্ঠ এক বিচারক। ফলে আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনূস কি এই প্রশ্ন সামলাতে পারবেন যে একজন রাজনৈতিক চরিত্র কোন আইনের ভিত্তিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের বিচারপতি হয়ে গেলেন, কিংবা 1 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ 22 জন বিচারপতি কিভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আদালতে প্রধান বিচারপতি হয়ে গেলেন, কিংবা এই যে গোলাম মর্তুজা মজুমদার, তাকে কোন যোগ্যতায় শেখ হাসিনার মতো হাই ভোল্টেজ একটি মামলায় বিচারপতি করে দেওয়া হলো। যোগ্যতাটা তার কি? শুধুমাত্র মোহাম্মদ ইউনূসের দলদাস, এটি তার যোগ্যতা? অর্থাৎ ইন্টারপোলে যাক কিংবা আন্তর্জাতিক আদালত, মোহাম্মদ ইউনূসকে কিন্তু সেই প্রশ্ন ফেস করতে হবেই। পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে বাংলাদেশের সামগ্রিক আইন প্রশাসনের অবনতির কথাও কিন্তু এখানে মোহাম্মদ ইউনূসকে ভাবতে হবে। এবং মোহাম্মদ ইউনূসের এই সরকার 400 জনের কাছাকাছি আওয়ামী লীগ নেতা মন্ত্রী কর্মীদেরকে কেস দিয়েছে এবং প্রায় 1170টি মামলা আওয়ামী লীগের সদস্যদের উপরে কিন্তু চলছে। শেখ হাসিনা বারবার বলেছিলেন তিনি নাকি পছন্দের আইনজীবী পাননি, কিন্তু বাংলাদেশ সরকার যাকে শেখ হাসিনার হয়ে লড়ার জন্য রাজি করিয়েছিলেন সে মোহাম্মদ আমির হোসেন, তিনি আবার আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞের কোনো ধারাই জানেন না, তিনি এই বিষয়ে স্পেশালাইজডই নন এবং তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট খায় না মাথায় দেয় তাই জানতেই না। ফলে পুরো বিষয়টিকে একটা ড্রামাটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে এবং মোহাম্মদ ইউনূস সরকার যে জাজমেন্ট শেখ হাসিনার বিপক্ষে দিয়েছে তা যে অত্যন্ত প্রেডিক্টেবল একটা জাজমেন্ট তা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং ভারত কিন্তু খুব সহজে আন্তর্জাতিক স্তরে প্রকাশ করেও দেবে। আরো একটা বিষয়, এখানে প্রত্যর্পণ চুক্তির কথা মোহাম্মদ ইউনূস বলে যে ভারতকে সেই চুক্তি মানতে হবে, কিন্তু সেই চুক্তিতেও লেখা আছে যে রাজনৈতিক চরিত্র যদি অসৎ উদ্দেশ্যে তার বিপক্ষে মামলা করা হয় তাহলে সেই চুক্তি মানতে কোনো দেশই বাধ্য নয়। শেখ হাসিনা রাজনৈতিক চরিত্র, শেখ হাসিনার বিপক্ষে এই মামলা অসৎ উদ্দেশ্যে করা এবং রায় আরো বড় অসৎ উদ্দেশ্যে করা, তা আমি অলরেডি ডিসক্রাইব করলাম। ফলে ইন্টারপোলে কোনো অবস্থাতেই শেখ হাসিনা নিয়ে জেতার সম্ভাবনা মোহাম্মদ ইউনূসের নেই। আর ভারতের বিপক্ষে লড়াই করা ইন্টারপোলে সে তো স্বপ্নের মতো। মোহাম্মদ ইউনূস হয়তো জেগে জেগেই স্বপ্ন দেখছেন। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।